আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আপনাদের চমৎকার একটি বিকেলের নাস্তা আজকে শেয়ার করব। আসলে এই নাস্তাটা এতটাই মজার, আর আমি কি বলবো, এটা খাওয়ার পর আমার এত ভালো লেগেছে যে আমি আর এটা আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না। আমি এই স্ন্যাক্সটার নাম দিয়েছি স্পাইসি পটেটো কিউবস। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে বানিয়ে নেওয়া যায় এই চমৎকার স্ন্যাক্সটা, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি এখানে একটা আলু নিয়েছি। আমি একটা না, মোট 3টা মাঝারি সাইজে আলু নিয়েছি। আর এগুলোকে আমি ভালো করে কিউব করে কেটে নেব। কিউব করে সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে নিব। আমি একটা চুলায় কড়াইয়ের মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি। আলুগুলো ধুয়ে তারপর পানির মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে প্রায় 80% অর্থাৎ 80% সিদ্ধ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আলুগুলোতে একটা বল চলে এসেছে, আর এটা কিন্তু সেদ্ধও হয়ে গিয়েছে। এখন আমি পানিটা ছেঁকে এটাকে নামিয়ে নিব। একেবারে গলিয়ে ফেলতে যাবেন না। আলুগুলো যখন দেখবেন একটু ভাঙা ভাঙা অবস্থায় চলে এসেছে, অর্থাৎ 80% প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তখন এটাকে নামিয়ে ফেলবেন। তারপর এর উপর দিয়ে আমি একটু লবণ ছিটিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচ। তারপর উপর দিয়ে আমি দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা কিংবা কর্নফ্লাওয়ার দিতে পারেন। এখন আমি ভালো করে এই মিশ্রণটা মিক্স করে নিব। এখন এই আলুর কিউবকে আমি গরম তেলে ভেজে নেব। এর জন্য আমি চুলায় একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন জালটা বাড়িয়ে রেখেই কিন্তু আমি আলুর কিউবগুলো দিয়ে দিব। যেহেতু আমার আলুগুলো আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই জাল কমিয়ে তারপর ভাজার কোনো প্রয়োজন নেই। আপনারা জালটা মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে আলুগুলোকে কালার করে ভেজে নেবেন। আমি একটু নেড়ে চেড়ে আলুগুলো যখন দেখবেন একটু কালার হয়ে এসেছে, তখন আমি এগুলো নামিয়ে ফেলবো। আমি নামিয়ে তারপর এক সাইডে রেখে দিচ্ছি। এইভাবে ভেজে নেওয়ার কারণে এই পটেটো কিউবসগুলোর মধ্যে কিন্তু একটা ক্রিস্পিনেস চলে আসবে। এখন আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে তেল দিব, বেশি দেওয়ার প্রয়োজন নেই, 1.5 টেবিল চামচ তেল দিলেই হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 2টা শুকনো মরিচ। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই রকম অনুপাতে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে আমি মনে করি 2টা শুকনো মরিচ দিলেই কিন্তু এটা এনাফ হবে, কেননা আমি আবার কাঁচা মরিচও অ্যাড করব। তারপর শুকনো মরিচটাকে একটু টেলে নিব, অল্প একটু টেলে নিলেই হবে, অর্থাৎ একটু লালচে লালচে কালার যখন চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে পারেন আপনারা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি একেবারে মিহি করে কুচি করে নিয়েছি এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ। তারপর আমি রসুন কুচি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর নিয়েছি 2টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকে আমি 4 ফালা করে দিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে ভালো করে এভাবে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে মিক্স করে নিতে হবে, আর আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু লবণও অ্যাড করব। এরপর আমি এটাকে মিডিয়াম আঁচে ভেজে নেব, অর্থাৎ রসুন আর পেঁয়াজ থেকে যতক্ষণ একটা অ্যারোমা চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিটা করতে টক দই প্রয়োজন হবে, আর আমি বাসায় টক দই বানিয়ে রেখেছিলাম। ওই টক দই থেকে যে পানিটা বেঁচেছিল ওই পানিটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আসলে এখন আমি গুঁড়ো মশলাটা দিব, আর গুঁড়ো মশলা দিলে অনেক সময় দেখা যায় নিচে লেগে যেতে পারে অথবা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই আমি এখানে আগে পানি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু নর্মাল পানি দিয়ে দিতে পারেন, তাহলে কি হয় মশলাটা পুড়ে যাওয়ার কার কোনো ভয় থাকে না। এরপর আমি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 1/2 চা চামচে একটু কম গরম মশলা গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে এই সব মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিব, আর এটাকে জাল করে নিব, অর্থাৎ ভালো করে কষিয়ে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই পানিটা একেবারে শুষে যাচ্ছে আর তেলটা উপরে চলে আসছে। আমি কিন্তু এই রেসিপিটা একটু কম তেল দিয়েই বানিয়েছি। এর কারণ বেশি তেল দিলে কিন্তু সেটা শরীরের জন্য একটু ক্ষতিকর হয়, আর গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি তেলের পরিবর্তে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি একটু বেশি করে তেল দিতে পারেন সেক্ষেত্রে এই পর্যায়ে তেল দিয়ে আপনারা কিন্তু মশলাটা কষিয়ে নিতে পারেন। এরপর যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে এর মধ্যে আমি টক দই দিয়ে দেব। আমি এখানে প্রায় 2 টেবিল বা 3 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি। তারপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব, আর এটার জন্য আমি একটু পানিও দিয়ে দিচ্ছি যাতে টক দইটাও ভালো করে মশলাটার সাথে মিশে যেতে পারে। আমি আসলে বাসার মধ্যে যে লিকুইড দুধটা ছিল ওইটার সাথে লেবুর রস মিশিয়ে টক দইটা তৈরি করে নিয়েছি। টক দই দিয়ে দেওয়ার পর কালারের জন্য আমি এখানে একটু রেড ফুড কালার ইউজ করব। এরপর এটাকে ভালো করে মিশিয়ে আমি অনেক ভালো করে কষিয়ে নিব, ততক্ষণ পর্যন্ত কিন্তু জালটা আপনার মিডিয়াম আঁচেই থাকবে। ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু যদি রেড ফুড কালার বাসায় না থাকে তাহলে জর্দা রং দিয়েও কিন্তু এটা বানাতে পারেন, আর যদি কোনোটাই বাসায় না থাকে তাহলে না দিলেও চলবে। এটা জাস্ট একটু কালারটা যাতে সুন্দর আসে এর জন্য দিয়েছি। এরপর যখন দেখবেন মশলাটা একটু শুকিয়ে আসছে তখন এর মধ্যে আলুটা দিয়ে একেবারে ভালো করে ভেজে নেবেন,
ভাজতে ভাজতে দেখবেন আলুটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তখন আপনি এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন, আবার চাইলে পেঁয়াজ পাতাটাও দিয়ে দিতে পারেন। তারপর আমি এটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এখন আমার এটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। আর বন্ধুরা, আপনারা হয়তো এই রেসিপিটা দেখে বুঝতে পারছেন এটা খেতে কতটা সুস্বাদু হতে পারে। এখন আমি 2-3 মিনিট এভাবে একটু ভেজে নিয়ে এটাকে নামিয়ে ফেলবো। আর আমার কিন্তু চমৎকার এই বিকালের নাস্তাটা তৈরি করতে 20 মিনিটের বেশি সময় লাগে নাই। অর্থাৎ খুব কম সময়ে কিন্তু আপনারা এটাকে বানিয়ে নিতে পারেন। আর বাসায় মেহমান আসলে কিংবা বিকেলে যখন বাচ্চারা স্ন্যাক্স খেতে যাবে তখন কিন্তু এটা তাদেরকে সার্ভ করে দিতে পারেন। এটা কিন্তু অসম্ভব মজাদার। আর আমার এটাতে কিন্তু তেমন বেশি তেলও লাগে নাই, অর্থাৎ একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। আমি মনে করি এটা বড় থেকে ছোট সবারই একবার অন্তত খেয়ে স্বাদটা পাওয়া উচিত। কারণ আলু দিয়ে যে এত মজার একটা স্পাইসি কিউবস বানানো যায় বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের চাইতে একটু আলাদা সাথে যে আলুটাকে উপভোগ করা যায় সেটা হয়তো এই রেসিপিটা না বানালে আপনারা বুঝতেই পারবেন না। তাহলে আজ এই পর্যন্তই। যদি আপনাদের কাছে মনে হয় যে রেসিপিটা ভালো হয়েছে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আবার একটি ভিডিও নিয়ে আরেকদিন আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।